আজকে যে তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র বাচ্চা বাদ দেয়, আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4/3 লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী। ওখানে এখানে হইব 20 কোটি মানুষ মতো রইব আমাদের বিশ্বাস হয়। না, অত না। 20 কোটি, 20 কোটি হতে পারে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো অবাক করেছে? ধরুন, একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক খবর চলছে, একটা বিশাল সমাবেশ, বছরের পর বছর ধরে যার অপেক্ষা। সারা দেশের মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন পর্দার আড়াল থেকে ছোট্ট একটা গুটি চেলে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। কিভাবে সম্ভব এটা? আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য রাজনৈতিক মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো। বিষয়টা আসলেই সিনেমার গল্পের মতো। আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে 25শে ডিসেম্বর 2025-এর সেই দিনটি হওয়ার কথা ছিল বিএনপির, কিন্তু দিন শেষে আলোচনার টেবিলে ছিল সম্পূর্ণ ভিন্ন একটি নাম। ঠিক তাই। দীর্ঘ 17 বছর পর বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান দেশে ফিরছেন, সে উপলক্ষে এক এলাহি কাণ্ড। সমাবেশ ঘিরে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে দলের নেতারা প্রচার করছিলেন সেখানে নাকি 20 থেকে 50 কোটি মানুষের সমাগম হবে, যা আমাদের দেশের মোট জনসংখ্যা 18 কোটির চেয়েও অনেক বেশি। এই ধরনের অতিরঞ্জিত দাবি তো নিজেই একটা আলোচনার বিষয় ছিল, কিন্তু এটা ছিল মূল ঘটনার একটা পার্শ্বচরিত্র মাত্র। মূল আকর্ষণ ছিল অন্যখানে। যখন দেশের সব ক্যামেরা, সব মাইক্রোফোন একদিকে তাক করা, ঠিক তখনই জামায়াতে ইসলামী নামের আরেকটি দল এমন একটা চাল দিল যা সব কিছুকে ছাপিয়ে গেল। একদম। আর এই ঘটনাটাই আমাদের আজকের আলোচনার মিশন। আমাদের হাতে একটি নিবন্ধ আছে, শিরোনাম মিডিয়ার ফোকাস ঘোরানোর রাজনীতি। আমরা এই নিবন্ধের সূত্র ধরে গভীরে যাব, বোঝার চেষ্টা করব এ ঘটনার পেছনের কৌশলটা কী ছিল, এর প্রভাব কতটা সুদূরপ্রসারী, এবং আজকের ডিজিটাল যুগে আলোচনার নিয়ন্ত্রণ বা ন্যারেটিভ কন্ট্রোল আসলে কতটা শক্তিশালী একটা অস্ত্র। চলুন তাহলে সেই দিনের ঘটনা প্রবাহ একটু কাটাছেড়া করা যাক। সত্যি বলতে, এই নিবন্ধটা পড়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেবেছি। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে এভাবে পর্দার আড়াল থেকে টেক্কা দেয়া, এটা তো রীতিমতো রাজনৈতিক থ্রিলার। চলুন আমরা এর গভীরে যাই। ঠিক কি ঘটেছিল সেদিন? মঞ্চটা কেমন ছিল? মঞ্চটা ছিল বিশাল। দেশের অন্যতম প্রধান একটি দলের শীর্ষ নেতা ফিরছেন, তাও প্রায় 2 দশক পর। স্বাভাবিকভাবেই একটা আবেগীয় এবং রাজনৈতিক আবহ তৈরি হয়েছিল। টেলিভিশন চ্যানেলগুলো সকাল থেকে লাইভ কভারেজ দিচ্ছে, অনলাইন পোর্টালগুলো প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে, আর সোশ্যাল মিডিয়া তো সমাবেশের ছবি আর স্লোগানের রীতিমতো ভেসে যাচ্ছিল। মানে পরিস্থিতিটা এমন ছিল যে ওই দিন দেশের আর কোনো খবরই হয়তো কারো চোখে পড়ার কথা না, সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল বিএনপির এই আয়োজন। কিন্তু আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, আপনি বলছেন এত বড় একটা সমাবেশ যার দিকে সারা দেশের মিডিয়া তাকিয়েছিল, সেটার মনোযোগ শুধু একটা ফটোকার্ড দিয়ে ঘুরিয়ে দেওয়া সম্ভব হলো। এটা কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? আপনার সংশয়টা একদম ঠিক জায়গায়। শুধু একটা ফটোকার্ড একা এই কাজ করতে পারত না। এখানেই তাদের কৌশলের গভীরতা আর বহুমাত্রিকতা লুকিয়ে আছে। এটা ছিল একটা সমন্বিত ডিজিটাল আক্রমণ, যার মূল অস্ত্র ছিল মনোবিজ্ঞান। আচ্ছা, এই বিষয়টা একটু ভেঙে বলুন। কি ছিল সেই ফটোকার্ডে, আর এর পেছনের মনোবিজ্ঞানটাই বাকি? ফটোকার্ডের শিরোনামটি ছিল খুবই চতুরভাবে বেছে নেয়া। চরমোনাই মামুনুল হকের দল জামায়াত জোটে থাকছে না। লক্ষ্য করুন, এটা সরাসরি বিএনপির সমাবেশকে আক্রমণ করছে না, বরং ইসলামপন্থী দলগুলোর জোটের মধ্যে একটা সম্ভাব্য ভাঙনের ইঙ্গিত দিচ্ছে, যা নিজেই একটা বিস্ফোরক খবর। কিন্তু একটা ফটোকার্ড তো যে কেউ বানাতে পারে। মানুষ কেন এটা বিশ্বাস করবে? এখানেই কৌশলের দ্বিতীয় স্তরটা কাজ করেছে। নিবন্ধ অনুযায়ী এই ফটোকার্ডটি ছড়ানো হয়েছিল আমার দেশ পত্রিকার লোগো ব্যবহার করে। এই পত্রিকাটি বিতর্কিত হলেও এর একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠী আছে যারা এই ধরনের খবরকে প্রশ্নাতীতভাবে বিশ্বাস করে এবং দ্রুত ছড়িয়ে দেয়। ব্র্যান্ডের নাম ব্যবহার করায় খবরটি একটা প্রাথমিক বিশ্বাসযোগ্যতা পেয়ে যায়। বুঝলাম। তাহলে বিশ্বাসযোগ্যতার একটা আবরণ দেওয়া হলো, কিন্তু এটা দাবানলের মতো ছড়ালো কিভাবে? দুটো কারণে। প্রথমত, ফটোকার্ড জিনিসটা ডেটা সাশ্রয়ী।
বাংলাদেশের মতো দেশে যেখানে মোবাইল ডেটার দাম একটা ফ্যাক্টর, সেখানে একটা ছবি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করা একটা ভিডিও লিঙ্কের চেয়ে অনেক সহজ। এটা খুব দ্রুত ব্যক্তিগত গ্রুপগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একা ছিল না। তাহলে এর সাথে আর কি ছিল? নিবন্ধ বলছে ঠিক একই সময়ে জামায়াতের নিজেদের জেলা ও বিভাগীয় সমাবেশের পুরনো এবং নতুন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তারা দুটো বার্তা দিচ্ছিল। এক, দেখুন আমাদের নিজেদের সাংগঠনিক শক্তি অটুট আছে, আমরা সক্রিয়। দুই, জোটের মধ্যে ভাঙনের যে খবরটা আপনারা দেখছেন সেটার একটা প্রেক্ষাপট তৈরি করা। দুটো মিলিয়ে ফেসবুকের অ্যালগরিদম এটাকে একটা নতুন ট্রেন্ডিং বা আলোচিত বিষয় হিসেবে ধরে নিল। ফলে কোনো টাকা খরচ না করেই অর্গ্যানিক্যালি এটা হাজার হাজার মানুষের নিউজ ফিডে পৌঁছতে শুরু করল। দারুণ এক কৌশল তো। তার মানে তারা বিএনপির শক্তি প্রদর্শনের দিনে নিজেদের শক্তি দেখানোর জন্য মাঠেই নামেনি, বরং মানুষের মোবাইলের স্ক্রিনকেই তাদের মাঠ বানিয়ে ফেলেছে। তারা সরাসরি কিছুই বলেনি, কিন্তু এমন একটা আলোচনার জন্ম দিয়েছে যা বিএনপির চেয়েও আকর্ষণীয়। এক্স্যাক্টলি, এটাই হলো পরোক্ষ কিন্তু অত্যন্ত কার্যকর এক চাল। আলোচনার বিষয়বস্তু বিজেপির জনসমাগম থেকে সরে গিয়ে জোটের সম্ভাব্য ভাঙন, রাজনৈতিক সমীকরণের পরিবর্তন এবং ইসলামপন্থী দলগুলোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার দিকে চলে যায়। কিন্তু এই কৌশলের প্রভাব বাস্তবে কতটা পড়ল? মিডিয়া কি সত্যি ফাঁদে পা দিয়েছিল, নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল? ফলাফল ছিল প্রায় তাৎক্ষণিক এবং নিবন্ধের ভাষার অভাবনীয়। যে সাংবাদিক আর রাজনৈতিক বিশ্লেষকরা কয়েক ঘণ্টা আগেও বিএনপির সমাবেশের আকার, তার রাজনৈতিক তাৎপর্য, সরকারের ওপর চাপ এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছিলেন, তারাই হুট করে নতুন এই বিতর্কে জড়িয়ে পড়লেন। তার মানে টেলিভিশন টক শোগুলোর বিষয়বস্তুও পাল্টে গিয়েছিল। একদম। রাতে টক শোগুলোর হট টপিক হয়ে গেল, জোট কি আসলেই ভাঙছে? চরমোনাই পীর বা মামুনুল হকের দল কি সত্যি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে? পর্দার আড়ালে কি হচ্ছে? বিএনপির সমাবেশের চেয়ে এই প্রশ্নগুলো অনেক বেশি মুখরোচক এবং অনিশ্চিত ছিল, তাই মিডিয়াও সেদিকেই ঝুঁকে পড়ল। নিবন্ধে একটা মজার কথা লেখা আছে। বলা হয়েছে এই একটি পদক্ষেপে আলোচনার মোড় নাকি 360 ডিগ্রি ঘুরে যায়। যদিও আমরা জানি 360 ডিগ্রি মানে আবার আগের জায়গাতেই ফেরা। হ্যাঁ, কিন্তু লেখক বোঝাতে চেয়েছেন যে একটা আমূল পরিবর্তন ঘটেছিল। রাত বাড়ার সাথে সাথে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার চায়ের কাপে আলোচনার ঝড় বইতে শুরু করে জামাত জোটের এই বিষয়টি নিয়ে। এই ঘটনাটাই হল ন্যারেটিভ কন্ট্রোল বা আলোচনার নিয়ন্ত্রণের একটা ক্লাসিক উদাহরণ। রাজনীতির মাঠে বাস্তবে কি ঘটছে তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষ কি নিয়ে কথা বলছে। ঠিক, জামায়াতে ইসলামী সফলভাবে দেশের আলোচনার বিষয়বস্তুটাকেই ছিনতাই করে নিয়েছিল। তারা বিএনপির দিনটাকে নিজেদের দিনে পরিণত করে ফেলেছিল, তাও কোনো বড় ধরনের সমাবেশ বা আয়োজন ছাড়াই। 1 মিনিট, বিষয়টা একটু হজম করতে দিন। তার মানে দাঁড়াচ্ছে একদিকে হাজার হাজার মানুষ, বিশাল মঞ্চ, লাইভ টিভি কভারেজ, আর অন্যদিকে শুধু কিছু পরিকল্পিত ডিজিটাল কন্টেন্ট, আর দ্বিতীয়টা জিতে গেল। কিন্তু এই ধরনের বানানো খবর তো বেশিক্ষণ টেকে না। আমার জানতে ইচ্ছে করছে, এই যে জোট ভাঙার খবরটা ছড়ানো হলো, এর মধ্যে কি সত্যি কোনো জল ছিল, নাকি পুরোটাই বানোয়াট? এই প্রশ্নটাই পুরো কৌশলের কেন্দ্রে, আর আমাদের সূত্র অর্থাৎ নিবন্ধটি এর একটা পরিষ্কার উত্তর দিয়েছে। নিবন্ধটি বলছে যে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা মামুনুল হকের খেলাফত মাজলিস সহ অন্য ইসলামপন্থী দলগুলোর জোট ছাড়ার খবরটি ছিল ভিত্তিহীন। তার মানে পুরোটাই ছিল একটা গুজব, যা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছিল। হ্যাঁ, তবে কৌশলটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে এটাকে পুরোপুরি গুজব বা মিথ্যে মনে না হয়। এখানেই আধুনিক ডিসইনফরমেশনের সৌন্দর্য বা বলা ভালো ভয়াবহতা। তারা শূন্য থেকে কিছু তৈরি করেনি। তাহলে তারা কি ব্যবহার করেছিল? তারা ব্যবহার করেছিল অর্ধসত্য বা হাফ ট্রুথ। নিবন্ধে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক জোটেই বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য বা দর কষাকষি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আসন ভাগাভাগি, কর্মসূচির অগ্রাধিকার এসব নিয়ে আলোচনা চলতেই থাকে। জামায়াতের কৌশল ছিল এই স্বাভাবিক দর কষাকষির ঘটনাকে একটা বিচ্ছেদ বা ভাঙন হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা। ও আচ্ছা, তার মানে তারা একটা ছোট্ট বাস্তবসম্মত স্ফুলিঙ্গকে কাজে লাগিয়ে একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়েছে। যেহেতু জোটের মধ্যে দর কষাকষি একটা স্বাভাবিক ঘটনা, তাই খবরটা উড়িয়ে দেওয়াও কঠিন ছিল।
মানুষ ভাবতে শুরু করে হতেই তো পারে, রাজনীতিতে সবই সম্ভব। ঠিক তাই। আর এই সামান্য বিশ্বাস বা সন্দেহের বীজই যথেষ্ট ছিল আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা আজকের মিডিয়া পরিবেশের জন্য একটা বড় শিক্ষা, যেখানে খবরের সত্যতা যাচাই করার আগেই তা মানুষের আবেগ আর কৌতূহলকে পুঁজি করে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে যায়। এই প্রসঙ্গে মিডিয়ার ভূমিকা নিয়েও তো প্রশ্ন ওঠে। কোনো প্রতিষ্ঠিত মিডিয়া কি চেষ্টা করেছিল এই গুজবের ফ্যাক্ট চেক করার, নাকি তারাও স্রোতে গা ভাসিয়েছিল? নিবন্ধটি সরাসরি এই বিষয়ে আলোকপাত না করলেও ঘটনার গতি প্রকৃতি থেকে একটা বিষয় স্পষ্ট। এই ধরনের খবর যখন ভাইরাল হয় তখন মূলধারার মিডিয়া একটা উভয় সংকটে পড়ে। তারা যদি এটা উপেক্ষা করে তাহলে পিছিয়ে পড়ার একটা ভয় থাকে, আর যদি এটা নিয়ে কথা বলতে শুরু করে তাহলে তারা প্রকারান্তরে গুজবটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। সেদিন ঠিক তাই হয়েছিল। ফ্যাক্ট চেক আস্তে আস্তে, অর্থাৎ সত্যটা প্রতিষ্ঠিত হতে হতে দিনটাই শেষ হয়ে গিয়েছিল। ততক্ষণে মূল উদ্দেশ্য, অর্থাৎ বিএনপির সমাবেশ থেকে মনোযোগ সরিয়ে দেওয়া সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে যদি আমরা এই পুরো ঘটনার একটা চূড়ান্ত বিশ্লেষণ করি, তাহলে মূল শিক্ষণীয় বিষয়টি কী দাঁড়ায়? এর থেকে আমরা কি বুঝতে পারি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল একবিংশ শতাব্দীতে রাজনৈতিক শক্তির সংজ্ঞাটাই আমূল পাল্টে গেছে। একটা সময় ছিল যখন রাস্তায় কত মানুষ নামানো গেল, কার সমাবেশের আকার কত বড়, সেটাই ছিল রাজনৈতিক শক্তির মূল মাপকাঠি। যেমনটা বিএনপি সেদিন তাদের সমাবেশের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিল। ঠিক, কিন্তু এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকের যুগে রাজনৈতিক যুদ্ধটা আর শুধু মাঠে হয় না, যুদ্ধটা হয় আমাদের প্রত্যেকের মোবাইল স্ক্রিনে। জামাত সেদিন প্রমাণ করেছে যার হাতে জনগণের মনোযোগের রিমোট কন্ট্রোল, আসল ক্ষমতা তারই হাতে। বাহ, দারুণ বলেছেন, মনোযোগের রিমোট কন্ট্রোল। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা হলো আজকের এই অ্যাটেনশন ইকোনমিতে মানুষের মনোযোগই সবচেয়ে মূল্যবান পণ্য। আপনার মিলিয়ন সমর্থক রাস্তায় থাকতে পারে, কিন্তু সেই মিলিয়ন মানুষ যদি সন্ধ্যায় বাসায় ফিরে আপনার কথা না বলে অন্য কিছু নিয়ে কথা বলে, আপনার সমাবেশ নিয়ে আলোচনা না করে একটা জোট ভাঙার গুজব নিয়ে মেতে ওঠে, তাহলে আপনার দিনের সব অর্জন কার্যত শূন্য। আপনি ফিজিক্যালি উপস্থিত কিন্তু মানসিকভাবে অনুপস্থিত। নিবন্ধের উপসংহারেও তো অনেকটা এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হচ্ছে জামায়াতে ইসলামী আবারও প্রমাণ করেছে যে সঠিক সময়ে সঠিক ইস্যু সামনে এনে গণমাধ্যমের মনোযোগ নিজেদের দিকে নিয়ে আসার ক্ষেত্রে তারা এখনও একজন দক্ষ খেলোয়াড়। হ্যাঁ, এবং এই দক্ষতা আজকের ডিজিটাল যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি আধুনিক রাজনৈতিক যোগাযোগের একটি ভয়ঙ্কর দিক তুলে ধরে। একটি দিনের বিশাল আয়োজনের চেয়ে একটি সুপরিকল্পিত ডিজিটাল বার্তা অনেক সময় বেশি প্রভাবশালী হতে পারে। নিবন্ধে এই বিষয়টাকে কেউ খেলা বলতে পারে, আবার কেউ কৌশলী রাজনীতি বলতে পারে, কিন্তু নাম যাই হোক, ফলাফলটা তো স্পষ্ট ছিল। সেই দিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো জামায়াতে ইসলামী। এটি দেখায় এখনকার রাজনীতি শুধু মাঠের পেশি শক্তির লড়াই নয়, এটি পর্দার আড়ালে চলতে থাকা বুদ্ধির লড়াই। কে কতটা দক্ষতার সাথে মানুষের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারছে তার উপরই জয় পরাজয় নির্ভর করছে। একদম। আর এই লড়াইয়ে অস্ত্র হল তথ্য, অর্ধসত্য এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি সুপরিকল্পিত মিডিয়া কৌশল একটা দেশের প্রধান রাজনৈতিক আলোচনার মোড় মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে। একটা বিশাল সমাবেশের বাস্তবতাকে ছাপিয়ে কিভাবে একটা ডিজিটাল গুজব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো তা সত্যি অবাক করার মতো এবং আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। এই আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। নিবন্ধটি জামায়াতে ইসলামীর কৌশলগত সাফল্যকে তুলে ধরেছে, কিন্তু এই ঘটনাটি গণমাধ্যম এবং বিশেষভাবে আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কি সেই প্রশ্ন? আমরা দেখলাম এই নতুন ধারার রাজনীতিতে যুদ্ধটা হয় আমাদের মোবাইল স্ক্রিনে এবং অস্ত্র হল আমাদের মনোযোগ। তাহলে প্রশ্নটা হলো, এই যুদ্ধে আমরা সাধারণ নাগরিকরা কি শুধুই দর্শক, নাকি নিজের অজান্তেই আমরাও এক একজন সৈনিকে পরিণত হচ্ছি?
যখন আমরা কোনো যাচাই না করে একটা আকর্ষণীয় ফটোকার্ড শেয়ার করি বা কোনো মুখরোচক বিতর্কে অংশ নিই, তখন কি আমরাও আসলে কারো পাতা ফাঁদে পা দিচ্ছি এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে সাহায্য করছি? এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে আমাদের নিজেদের ভূমিকাটা কি, এ বিষয়টি হয়তো আমাদের সবারই ভেবে দেখার সময় এসেছে।